বলেছে দাদা ভালো হয়েছে, কিন্তু আর রহস্যময় জিনিসটা হলো না। বাঙালি দর্শক ডিফারেন্সটাই বোঝে না বিটুইন এ জম্বি অ্যান্ড এ ভ্যাম্পায়ার। মানে দিস ইজ দ্য গোল্ডেন পিরিয়ড ফর এভরি রাইটার। হলিউডের ছবি আসছে, ওরকম কটা ছবি হিট হয়েছে, লম্বা সিরিজ তো দেখতে ইচ্ছেই করবে না। মানে অরিত্রা আমাকে ডাকেনি, কি করে এক্সপেক্ট করো বলো তো? মানে প্রোডাকশন হাউসের মাথায় বসে যে সব কিছু আমি কন্ট্রোল করছি। অ্যান্ড সৌম্য সবসময় একটু খোঁচা মারা প্রশ্ন করে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, সৌম্য খুব ভালো ইন্টারভিউস নেয়, তবে তুমি রিভিউও করো, মানে রিভিউ করা স্টার্ট করো। আচ্ছা, অভিরূপদের সাথে অনেক বছর ধরেই কথা হচ্ছে, কিন্তু সাক্ষাৎকার সেইভাবে হয়নি, তো ফাইনালি আজকে হলো। তো অভিরূপদা, একটা জিনিস আমি দেখেছি যে তোমাকে লোকে এখন আন্ডাররেটেড ডিরেক্টর হিসেবেই তোমাকে ভাবে। তো তুমি কি আন্ডাররেটেড থাকতে চাও না, কিন্তু ওভাররেটেড হওয়ার জন্যই আমার মনে হয় যে এতগুলো কাস্ট নিয়েছো, পপুলার কাস্ট, তো এটা কি ওভাররেটেড হওয়ার চেষ্টা? না ওরকম কিছু না ব্যাপারটা। এবার দেখো, এই ছবিটা গল্পটা লেখার পরে যখন স্ক্রিপ্ট লেখা শুরু হলো, তখন কি যেমন সবারই হয়, আই থিঙ্ক লিখতে লিখতে কিছু ক্যারেক্টারের মুখ সামনে ভেসে ওঠে, যাচ্ছে এরকম এই চরিত্রে একে দেখছি আমরা। এবং কোইন্সিডেন্টালি এই ঋত্বিক দা, বিক্রম বা এদের শর্ট সাথে না অনেক বছর ধরে চলছিল কথা যে আমরা একসাথে কাজ করতে চাই। অ্যান্ড লাইক উই হ্যাভ বিন ডিসকাসিং যে কোন প্রপার গল্প বা ক্যারেক্টার নিয়ে করা যায় যেটা দুজনকেই ফিট করবে খুব ভালোভাবে। তো দিস ওয়াজ অলওয়েজ অ্যান অনসাম্বল ফিল্ম, যেটা একটা এমন ছবি যেখানে ডিমান্ড করছে অর্গানিক্যালি একটা অনসাম্বল কাস্ট, না মাল্টিস্টারার যেমন হয় আর কি। তো সেই জন্য এখানে এভরিথিং লাইক ফেল ইন টু প্লেস দ্য মোমেন্ট দ্য স্ক্রিপ্ট ওয়াজ রিটেন, যে আমরা এদেরকে অ্যাপ্রোচ করতে চাই, করলাম, এবং লাকিলি উই গট দ্যাট ড্রিম কাস্ট অন বোর্ড। তো সেই জন্য এবার এই মধ্যে অনেকের সাথে আগেও কাজ করেছি, ধরো অনিমা চক্রবর্তীর সাথে অনেকবার কাজ করেছি, সৌরভের সাথে খুব ইন্টারেস্টিং কাজ করেছি আগে আমরা। তো ইট ওয়াজ তাও অনেক বছর পরেই করছি হয়তো, সেটা একটা খুব এক্সাইটিং জোন সবার জন্য। রনিদাকে দেখা যাচ্ছে না, কারণ রনিদা তো তোমার কাছে প্রত্যেকটা জায়গাতেই থাকে। রনিদা, রুদ্রনীল, এরা প্রত্যেকটা। আরে রনিদা, রুদ্রদা ওদের আমাদের বুকে আছে। বাট রনিদাদের সাথে তো অবভিয়াসলি মানে ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ করেছি, তো সেই জন্য এটাতে আরও ওয়ান সেকেন্ড এখানে মানে কিছু থাকলে অবশ্যই ওরকম এক্সাইটিং, তো নিশ্চয়ই আমরা একসাথে কাজ করতে চাইবই, নিশ্চয়ই একটু তাড়াতাড়ি কিছু অন্য করবো, দেখা যাক। ছবির নাম হচ্ছে মৃগয়া। মৃণাল সেনের একটা ছবি ছিল যেখানে মিঠুন দা ছিল। তো মানে ছবির নামটা কি তোমরা পাল্টাতে চাওনি, নাকি না ছবির নামটা এটা অ্যাজ ইট ইজ রেখে দিয়েছো, মানে এটার কারণ? না ছবিটা দেখো, ছবিটার একটা খুব কমন থিম থ্রু আউট ইটস এন্টায়ার রান টাইম ইজ শিকার। বেসিক্যালি এখানে প্রোটাগনিস্টরা বা অ্যান্টাগনিস্টরা বা ডিফারেন্ট পার্টিজ ইনভলভ, দে আর হান্টিং ইচ আদার। শিকার একটা খুব মানে বড় থিম ছবিটার। তো ছবিটার নাম আমরা চেয়েছিলাম যে শিকার সেন্ট্রিক কিছু রাখতে। তো উই হ্যাড বেসিক্যালি টু অপশনস, আইদার শিকার অর মৃগয়া। তো সেখানে মৃগয়া ফেল্ট মোর ক্লাসিক্যাল, মোর লাইক কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট, মোর ইন্টারেস্টিং টু বি ভেরি অনেস্ট। রেট্রো ব্যাপার নেই দেওয়া, হ্যাঁ রেট্রো ব্যাপার আছে, সেই জন্যই দেওয়া খুব অনেস্টলি। এবং এটার সাথে কোনো অরিজিনাল মৃগয়ার কোনো গল্পের কোনো সম্পর্কও নেই, এবং আমরা কোনোভাবেই ওদেরকে চাইও না ছবিটাকে ডিসরেসপেক্ট করতে, বিকজ ইটস এ কাল্ট ক্লাসিক, অবভিয়াসলি ইটস এ লেজেন্ডারি ফিল্ম। সেই জন্য আমরা কোনোভাবেই ওটা কোনোরকমভাবেই চাই না কোনোরকমভাবে ডিসরেসপেক্ট করতে, এবং গল্পের কোনো কানেকশন নেই দুটোর মধ্যে। আচ্ছা, রজতাবদা একটা কথা আমাকে বলেছিল যে অভিরূপ যখন গল্প পিচ করে, খুব জঘন্যভাবে গল্প পিচ করে এবং মনে হয় যে এই ছবিটা দাঁড়াবেই না। তো তুমি কি এখন এটা ইমপ্রুভ হয়েছে, এবং সেখানে বিক্রম দা বা এতগুলো কাস্টকে তুমি রাজি করালে কীভাবে? না আমার মনে হয় না ইমপ্রুভ হয়েছে, এত বছরে যখন হয়নি এখনও হবে না। না বাট এটা ব্যাপারটা হচ্ছে যেটা বললাম, যে ঋত্বিকদার সাথে বা বিক্রমের সাথে মানে প্রায় লাস্ট 2-3 বছর ধরেই আমরা বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, আমরা ডিসকাস করছি যে একসাথে কাজ করতে চাই। অবভিয়াসলি আমি তো ওদের কাছে দেখেইছি, ওরাও আমার কিছু কাজ দেখেছিলেন, অ্যান্ড দে অলসো ওয়ার ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং উইথ মি। তো সেখানে একটা জায়গা হয়েছিল আগে থেকে কথাবার্তা, উই উইল ওয়ার্ক টুগেদার অন সাম প্রজেক্ট অর আদার, সেরকম প্ল্যান হয়েছিল। এবার লাকিলি দিস ইজ দ্যাট ফিল্ম যেখানে আমরা একসাথে কাজ করতে পারছি। এটা কি ট্রু স্টোরির ওপর বেস করে না? হ্যাঁ, এটা একটা আসল রিয়েল ঘটনার উপর বেস করে। আমি এর আগেও ধরো ওয়েব সিরিজ করেছি বেঙ্গল স্ক্যাম, ইট ওয়াজ বেসড অন এ ট্রু স্টোরি। তো দ্য চার্ম অফ অ্যান আইডিয়া অর দি স্টোরি ক্যান বি ট্রু, সামথিং ভেরি রিয়েলিস্টিক, দ্যাটস রিপ্রেজেন্টেশন ক্যান বি সামথিং ভেরি মশালা, যেটা আমি বেঙ্গল স্ক্যামেও করেছিলাম। তো এটা ওরম ওই জোনে নয়, এটা অবভিয়াসলি ইটস বেসড অন এ ট্রু স্টোরি, বাট ইট ইজ অলসো গোয়িং টু বি টোল্ড ইন এ ভেরি স্টাইলাইজড ওয়ে, যেরকম করে আমি কাজ করে থাকি সেরকম বই আমি চেষ্টা করছি করার এটাকেও। বাট গল্প দেখো গল্পই হয়, মানে সেটা ট্রু স্টোরিতে বেসড কিনা বা কমপ্লিটলি ফিকশনালাইজড কিনা সেটা বলা মুশকিল। কারণ আমার কাছে তো ধরো জম্বিস্তানো ট্রু স্টোরি, ওরা একটা তো ডিস্টোপিয়ান ছবি, কিন্তু ওরা তো আমরা যেটা কথাটা বলতে চেয়েছি, আই কুড সি দ্য রিফ্লেকশন অফ আজকালকার সময় ইন দ্যাট জোন। তো আমার কাছে ওটাও রিয়েলিস্টিক ছবি, বা ওটাও খুবই একদম বেস্ট অন ট্রু ইনসিডেন্ট বলতে পারো। তো সেটা ওরম করে আলাদা করে বিচার করতে পারবো না, বাট ইটস অ্যান এক্সাইটিং স্টোরি টু টেল, এটা বলতে পারি। বাট তোমার তো সেইভাবে ছবি খুব একটা রিলিজ হয়নি, মানে তুমি ধরো ওটিটিতে অনেক বেশি সফল রাদার দেন। তো তোমার জম্বিস্তার রিলিজ হয়েছিল, সেটা খুব একটা ভালো হয়নি, কিন্তু মানে যখন ওটা ইউটিউবে বা অনলাইনে আছে সেটা একটা বিরাট আকার ধারণ করেছে। তো তুমি এই বিষয়টা তোমার মাথায় আছে যে তোমার মানে হলের যে ছবি সেটার একটা খুব একটা ভালো রেসপন্স নেই, তো এটা মাথায় আছে বিশেষ? হ্যাঁ, কিন্তু যেটা তুমি নিজেই বললে যে ছবিগুলো যখন পরে অনলাইনে এসছে তখন সেগুলো খুব ভালো রেসপন্স কিন্তু পেয়েছে। ইভেন আমার প্রথম ছবি কে সিক্রেট আই, যেটা কোথাও কেউ দেখেনি খুব একটা, দেখেছিলাম, তোমায় বলেছিলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো বাট ওটা যখন পরে অ্যামাজন প্রাইমে এসেছে তখন প্রচুর লোকে দেখেছে, অ্যান্ড দে আর ভেরি শকড যে দ্যাট ফিল্ম ইভেন এক্সিস্ট, তা জানতোই না। তো সেই ওটা তো একটা পিআর ফেলিওর বলতে পারো, বা নানা রকম তখন আমরা ছিলামও খুব মানে
ইমেচিওর, তো সেরকম অতটা ভালো করে তো বানাতেও পারিনি। বাট সবার তো একটা গ্রোথ থাকে, মানে কালেকটিভ গ্রোথ থাকে। এবং হ্যাঁ, এটা একটা ডেস্টিনি বলতে পারো, যে হয়তো অনেক ছবি যেগুলো আমি বানিয়েছি ছবি হিসেবে, সেগুলো বেরিয়েছে অ্যাজ এ মানে সিরিজ পরে, যেমন রহস্য রোমাঞ্চ সিরিজ 1, যেটা অরিজিনালি বানানো, দ্যাট ওয়াজ অ্যান অ্যান্থোলজি ফিল্ম, বাট সেটা ওয়েন্ট অন ওটিটি, which is great. It went to huge audiences and we got a lot of reach through that. সেম উইথ ব্যাদ, সেম উইথ ব্রহ্মদৈত্য, তো সেটা হয়েছে ডেফিনেটলি, আমি সেটা ডিনাই করছি না। কিন্তু এটাও ঠিক যে আমাকে অনেক দর্শক অবধি পৌঁছে দিয়েছে আমাকে ওটিটি, সেটাও খুব ভালো ব্যাপার। তো সেই জন্য অনেক বছর পরে ছবি করছি বলতে পারো, তো সেই জন্য আমরা চেষ্টা করছি টু ক্রিয়েট দ্যাট পারফেক্ট বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স। বাট এখন সময়টা এমন যে দর্শককে এক্সাইট করা হলে আসার জন্য, সেটা ইটসেলফ একটা খুব বড় চ্যালেঞ্জ। এবার সবার তো একটা এক্সপিরিয়েন্সিয়াল নলেজ থাকে, যে আমরা আগের যা অভিজ্ঞতা আমাদের হয়েছে সেগুলোর উপর বেস করে আমরা অনেক কারেক্টিভ মেজার্স নিয়ে এবার চেষ্টা করছি আর একটু বেটারভাবে হল অব্দি পৌঁছানোর। দেখা যাক কী হয়। একটা জিনিস তুমিও নিশ্চয়ই দেখছো যে একটা কোথাও গিয়ে 30-এর ওপর বাংলা ছবি দেখার একটা প্রবণতা বাড়ছে, কিন্তু সেখানে ইয়াং অডিয়েন্স এইভাবে নেই। কিন্তু তোমার এই যে মৃগয়া, সেখানে তুমি বারবার বললে যেটা ইটস নট আ ফ্যামিলি ড্রামা, এটা একদমই ইয়াং অডিয়েন্সের জন্য, বা হয়তো 30-এর ওপর কি 40-এর ওপর যদি দেখতে যায় তো সেটা আলাদা ব্যাপার। তো তোমার কি মনে হয় যে ইয়াং অডিয়েন্সটা তো এই মুহূর্তে এখন আর বাংলা ছবি দেখার কোনো তাদের ইচ্ছাই নেই, তো তারা কীভাবে তোমার ছবিতে ফিরবে? দেখো, আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, বেসড অন ওটিটি, তো আমি যে কাজগুলো করেছি সেগুলো কিন্তু লার্জলি ইউথ অডিয়েন্সই দেখেছে। মানে এখন আমাকে রহস্যমঞ্চ সিরিজ নিয়ে যারা জিজ্ঞেস করে, বা ইভেন অন্য কাজগুলো নিয়েও জিজ্ঞেস করে, তারা সবই কিন্তু আমি এখনও অবাক হয়েছে দেখেছি যারা স্কুল কলেজ গোয়িং কিডস। তো কোথাও একটা আমার কাজগুলো কিন্তু ইউথ সেন্ট্রিকই হয়ে গেছে, আমি ওরকমভাবে বানাইনি প্ল্যান করে, ওরা ওভাবেই দেখেছে। কামিং টু ধরো ব্যাথ হ্যাজ এ ম্যাচিওর অডিয়েন্স। আমি নিজের রেসপন্সটা বুঝতে পারি যে ব্যাধের যারা অডিয়েন্সটা লার্জলি আছে, ব্যাধ কিন্তু ইয়াং ছেলেমেয়েরা দেখে আমি বলেছি দাদা ভালো হয়েছে, কিন্তু আর রহস্যময় জিনিসটা হলো না, দে আর অ্যাকচুয়ালি ডিসঅ্যাপয়েন্টেড থ্রু ব্যাথ। কিন্তু ব্যাথ আমার সবথেকে ক্রিটিক্যালি অ্যাক্লেমড কাজ, যেটা কিন্তু অনেক সিনিয়র অডিয়েন্সেস দেখেছে, তো ইট গট এ লট অফ প্রফেশনাল ক্রিটিক্যাল রিভিউজ, মানে ফ্রম দ্য এন্টায়ার নেশন। তো সেই জন্য ওটা অনেক ক্রিটিক্যালি অ্যাক্লেমড কাজ, কিন্তু ইট ইজ নট অ্যাজ মাস ফ্রেন্ডলি অ্যাজ এ রহস্যমঞ্চ সিরিজ অর বেঙ্গল স্ক্যাম। এই দুটো অডিয়েন্স আমি দেখেছি রিয়াকশনগুলো। এখন ফর এ ফিল্ম আমার মনে হয় এই ছবিটা ইজ এ ব্যালেন্স বিটুইন বোথ। এটা আমরা চেষ্টা করেছি, এটা খুব ডিফিকাল্ট ক্রিয়েট করা, বাট ইট ইজ এ ফিল্ম দ্যাট ইজ গোয়িং টু বি এনজয়েড বাই দ্য ইউথ অলসো, অ্যান্ড আই থিঙ্ক পিপল হু আর এ বিট ওল্ডার তারাও পছন্দ করবে ছবিটা। মানে যেটা ব্যাদের অডিয়েন্স এবং যেটা রহস্যমঞ্চ সিরিজের অডিয়েন্স, এই দুটোর মধ্যে আমরা চেষ্টা করেছি একটা মেলবন্ধন ক্রিয়েট করার। বাট দাদা, আমি তো একটা জিনিস দেখেছি, ধরো যারা ইয়াং অডিয়েন্স তোমার ওটিটি কন্টেন্ট দেখছে, এবার সেই যে ভিউয়ারশিপটা হচ্ছে সেটা তো কোনো গ্যারেন্টি নেই যে সেটা যখন হলে আসছে তারা গিয়ে হলে দেখবে, কারণ ওটা তো তারা অনলাইনে মানে ওটা সাবস্ক্রাইব করেই রেখেছে, আর এটা তো একদম এখন হল বেশি নেইও, এই দিকগুলোও তো আছে। সেই জন্যই বারবার যেটা বলছি যে আমরা চেষ্টা করছি একটা এমন ছবি বানানোর যেটা সত্যিই ডিজার্ভ করে একটা বড় স্ক্রিনের এক্সপিরিয়েন্স। আমাদের তো কিছু দিতে হবে অ্যাজ ফিল্ম মেকার্স, অ্যাজ ক্রিয়েটার্স, আমাদেরকে এটা আমাদের দায়িত্ব যে আমাদের একটা এমন ক্রিয়েট করতে হবে যেটা সত্যি অডিয়েন্সকে এক্সাইট করতে পারে, অ্যান্ড দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ, দ্যাট ইজ দ্য টেস্ট। সেটা আমরা করতে পারছি নাকি সেটা উইল ফিগার আউট ওয়ান্স দ্য ফিল্ম কামস আউট, দেখা যাক কী হয়। এবার অবস্টাকলস তো অবশ্যই আছে, কিন্তু ছবিটাও যাতে ওয়েব সিরিজ না মনে হয় বা ওয়েব সিরিজের জন্য আটকে না যায়, সেটার জন্য উই আর ওয়ার্কিং ভেরি হার্ড টু গিভ দেম দ্য অডিয়েন্সেস এ বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স প্রপার। আচ্ছা দাদা, আমি একটা জিনিস দেখেছিলাম কের যে প্লটটা ছিল তার উপর বেস করে অনেক কিছু হয়েছে, আমি তোমার পাঠিয়েও ছিলাম যে দাদা এটার উপর বেস করে অনেক কিছু হয়েছে। তো এখন উইথ দ্য ইন্টারনেট স্প্রেডিং সো ফাস্ট লাইক অ্যান্ড সো ফার অ্যান্ড ওয়াইড, তখন লাইক ঠিক আছে, মানে কী বলবো, এটা তো মানে এখন নো কনসেপ্ট ইজ লাইক সেফ অ্যান্ড এভরিথিং, কোথায় কি পৌঁছে যায় গল্প। তো ইটস এ গুড থিং কি পিপল আর লাইক ওয়াচিং কে টুডে অন অ্যামাজন প্রাইম। আর যদি অন্যরকম সেম আইডিয়া কোনো অন্য ছবি হয়েও থাকে তো ঠিক আছে, ইটস এ গুড থিং হয়েছে, তো আই টেক ইট এজ এ কমপ্লিমেন্ট। জম্বিস্তান তো তোমার যখন চলেনি, কিন্তু এখন যখন দেখো একটা ওটিটিতে একটা হিউজ ভিউয়ারশিপ রয়েছে, তোমার আফসোস হয় না যে এই অডিয়েন্সটা যদি আমি হলে পেতাম তাহলে আমার অনেকগুলো ছবি আসতো বছরে বা এত কিছু হতো? আমার মনে হয় সব কিছুর একটা সময় থাকে আর সব কিছুর একটা ডেস্টিনি থাকে। জম্বিস্তান আই এম হ্যাপি উইথ দ্য রেসপন্স ইট গট। আমরা বানিয়েছিলাম ওটা প্রচণ্ড লো বাজেটে, এবং ওই ছবিটার স্ক্রিপ্ট লেভেলে যে অ্যাম্বিশনটা ছিল সেটাকে বাজেটে ফিট করে না অ্যাকচুয়ালি, যেরকম লেখা ছিল। তো সেটা উই বিকেম ওভার অ্যাম্বিশিয়াস ওয়াইল মেকিং দ্যাট ফিল্ম। একটা অত বড় ডিস্টোপিয়ান অ্যাডভেঞ্চার ফিল্ম, রোড ফিল্ম অ্যান্ড দ্যাট ওই বাজেটে বানানো সম্ভব নয়, বাট উই ট্রাই টু টেল দ্য স্টোরি থ্রু ড্রামা। তো সেই জন্য ওটা আমরা, এবং সেকেন্ডলি ওটার প্রমোশনস অ্যান্ড লাইক ডিস্ট্রিবিউশন ওয়াজ এ ডিজাস্টার। তোমার তো প্রমোশন তুমি কিরণ দত্তকে দিয়ে করেছিলাম, বাট দ্যাট ওয়াজ দি ওনলি প্রমোশন প্র্যাকটিক্যালি। ইফ ইউ সি দেয়ার ওয়ার নো প্রপার হোর্ডিংস অ্যান্ড অল, অ্যান্ড কিরণ দত্ত আমাদেরকে খুব গ্রেসফুলি অনেক হেল্প করেছিল প্রমোশনসে। বাট ছবিটা বেরোনোর ঠিক দুদিন আগে, মানে ধরো বুধবার দিন, আমি রিয়েলাইজ করলাম বেসড অন কিরণেরই আমরা ওই ভিডিওটার রেসপন্স অ্যান্ড এভরিথিং, যে বাঙালি দর্শক ডিফারেন্সটাই বোঝে না বিটুইন এ জম্বি অ্যান্ড এ ভ্যাম্পায়ার। তো
তখনই আই ফিল দ্য ফিল্ম ইজ নট গোয়িং টু ওয়ার্ক, কারণ ছবিটা যখনই জম্বি কনসেপ্টটা নিয়ে আসছে, এটা ওয়েস্টার্ন কনসেপ্ট, যদি নামটাকে পাল্টে আমি ওটাকে করে দিতাম পিশাচ অর সামথিং, যেটা একটা বাঙালি ভূত, একটা বাঙালি কোনো কনসেপ্ট, ইট উড ডু বেটার। তখন ছবিটার নাম জম্বিস্তান, একটা হিন্দি কাইন্ড অফ নেম, প্লাস জম্বি ওয়ার্ডটা ইজ নট রেলিভেন্ট, তো ইট ওয়াজ নট এ কালচারালি রেলিভেন্ট ফিল্ম। ছবিটার সাবজেক্টটা ডেফিনেটলি কালচারাল রেলিভেন্ট ছিল, কিন্তু ট্রেলার লেভেলে বা প্রমোশন লেভেলে, টাইটেল লেভেলে ইট ওয়াজ এ বিট অ্যাবস্ট্র্যাক্ট মেবি, এখন ইন রেট্রোস্পেক্টিভ আমার মনে হয় ব্যাপারটা। কিন্তু ওটাই মানে তখন ওটা হয়েছে ঠিক আছে, বাট স্টিল লাইক ওই সময়টা আমি ওটা রিগ্রেট করি না, আমি যে ওটাকে আর ওই অডিয়েন্সটা পরে হলে দেখলে কী হতো, আর সত্যি হলে আমরা পৌঁছতেই পারিনি। আই ডোন্ট ব্লেম দি অডিয়েন্সেস। ওটা যখন হলে চলছিল, মানে পিপল ইউজ টু পিং মি যেটা কোন হলে চলছে, কোন কোনো শো টাইম পাচ্ছি না কেন। তো ইট রিলিজড ইন বিয়ারলি 9 থিয়েটার্স অল ওভার বেঙ্গল অ্যান্ড লাইক ইন ডিজাস্টার্স শো টাইমস, দুপুর 1:10, রাত্রি 8:45, যেগুলো বাংলা সিনেমা চলার টাইমও নয়। ইট ওয়াজ এ ডিস্ট্রিবিউশন ফেলিওর অবভিয়াসলি, প্লাস যেটা বললাম ছবিটারও অনেক মানে কালচারালি রিলেভেন্ট হতে হতো ছবিটা আরও এরকম, বাট সেগুলো আশা করছি উই হ্যাভ কারেক্টেড ওভার দ্য ইয়ার্স। যে অরিত্রদার সাথে অরিত্রদাই ছবি স্ক্রিপ্ট করছে, তো এটা কিভাবে হলো? যদিও তোমার সাথে জানি যে অরিত্রদার একটা বিশেষ সম্পর্ক আছে, ভালো সম্পর্ক আছে, তো সেটা কি? অরিত্রর সাথে আমার মানে এই ওরই আমার ছবি রিভিউ করা বা আমাদের ইন্টারভিউস করতে করতেই একটা মানে র্যাপও তৈরি হয়েছে, এবং আমাকে ও বছর 4 আগে বলে ও লিখতে চায়, অ্যান্ড হি স্টার্টেড টু সেন্ড মি ডিফারেন্ট ইন্টারেস্টিং কনসেপ্টস অ্যান্ড অল। তো আমরা ওর সাথেও মানে অনেক দিন ধরে জ্যাম করেছি, বিভিন্ন রকমভাবে ব্রেনস্টর্ম করেছি যে কী করা যায় একসাথে, বিভিন্ন গল্প নিয়ে আমরা ডিসকাস করেছি, ডেভেলপও করেছি। বাট আলটিমেটলি ও আমার সাথে আগে কাজও করেছে, 2-1 শর্ট ফিল্ম আমরা করেছিলাম আনন্দের জন্য, যেখানে ও কোরাইট করেছিল। তো অনেকদিন ধরে এটা আমরা জ্যাম করতে করতে আজকে ফাইনালি ওয়েন দিস ফিল্ম কেম অন বোর্ড, তখন আমি অ্যাকচুয়ালি বম্বেতে ছিলাম এবং আই ওয়াজ ভেরি স্টাক উইথ লাইক দ্য সিরিজ আই ওয়াজ ডুইং, হিন্দি সিরিজটা। হ্যাঁ। তখন ওকে আমি বলেছি যে আমি একটু চাপে আছি, তুমি একটু দেখো এটা এই গল্পটা ইজ দ্য রিয়েল ইনসিডেন্ট, ক্যান দিস বি মেড ইন টু এ ফিল্ম। তখন হি গেভ মি সাম আইডিয়াস, তারপর উই জ্যামড ওভার ফোন, তো করে উই কোরোড দ্য স্ক্রিন প্লে অফ দ্য ফিল্ম এটার। এবং তারপরে সৌমিত দেব ডায়লগস লিখেছেন, অ্যাডিশনাল স্ক্রিন প্লে লিখেছেন ছবিটার মধ্যে। বাট তোমার তো আগের ছবিগুলোর যে রাইটার সেগুলো তো আলাদা ছিল, তো এইখানে তুমি অরিত্রদার উপর ভরসা করো, যদি সৌমিতদা অনেক কাজ করে, তো মানে ভরসার জায়গাটা কি? সেটা কি ওই জ্যামিং করতে করতে বা একটা বোঝাপড়া? তুমি জ্যামিং করতে করতে এর আগে আমি যা কাজ করেছি অ্যাপার্ট ফ্রম রীতা সান্যাল যেটা হিন্দিতে, সবকটা আমারই লেখা। এবং খালি আমার আগে একটা ছবি আমরা কাজ করছিলাম, সেখানে এই সৌমিত আমাদের এবং জয়দীপ বলে আরেকজন, দে হ্যাড ডায়লগ কিছু পলিশিং করেছিল, দের ওয়াজ সাম অ্যাডিশনাল ডায়লগ। জয়দীপ তো নিজেও ডিরেক্টর। হ্যাঁ হ্যাঁ, তো ওরা আমার খুব কাছের বন্ধু বান্ধব, তো ওরা আমাদেরকে বাস ডায়লগস মানে কিছু অ্যাডিশনাল ডায়লগ লিখে দিয়েছিল। তখন করতে গিয়ে আন্ডারস্টুড যে আমি যে ধরনের ডায়লগ লিখতে চাই বা লিখি, বা আমার যে কাইন্ড অফ হিউমার যেটা আমি পছন্দ করি খুব, সেটা ওদের মধ্যেও আছে, সমিতের মধ্যেও ডেফিনেটলি আছে। তো সেই জন্যই একটা ট্রাস্ট তৈরি হয়ে যায় আর কি। আর আমি তো অরিত্র সেটা ওই জ্যামিং করতে করতে একটা ট্রাস্ট তৈরি হয়ে যায়, যেন আমি যেভাবে ভাবছি হয়তো ও সেম ব্যাপারটা, ইজ এ গুড বাউন্সিং বোর্ড, যে ও সেম আইডিয়াস নিয়ে আসতে পারছে, তখন একটা টিম আপ হয়ে যায় বেসিক্যালি সেইভাবে। এটা আমি নিজে না লিখলেও আই ইন গুড হ্যান্ডস, আই এম ভেরি কমফোর্টেবল উইথ দিস স্পেস, এবং অনেকটা সময় ধরে আমরা 3 জন মিলেই জ্যাম করে করে গল্পটাকে ডেভেলপ করেছি, ডায়লগস ইভেন অনেক পলিশ করে আমরা করেছি। তো ইট হ্যাজ বিন এ গ্রেট এক্সপিরিয়েন্স সো ফার। তুমি যেহেতু অরিত্রদাকে চান্স দিলে, তো এখন তো অনেকে আছে ধরো রাইটার হিসেবে কাজ করতে চায়, তো তুমি কি মানে তারা কি চান্স পাবে অরিত্রদার মতো ধরো তোমার ছবি? এটা একটা ক্রিয়েটিভ কোলাবোরেশন, চান্স কেউ কাউকে দেয় না ওরকম কিছু না, ইটস এ কোলাবোরেশন, আমরা চেষ্টা করেছি মানে একসাথে কাজ করতে, আর ইটস এ ইন্টারেস্টিং কোলাবোরেশন। এবং আমি খালি অরিত্র নয়, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ এভরি নিউ রাইটার। আমার সাথে খালি অরিত্র নয়, অনেকের কথাও হয়, মানে অনেক ইয়াং রাইটারদের সাথে আমার সাথে ফেসবুকে পরিচয় বা হোয়াটসঅ্যাপে তারা আমাকে পিং করে, আমি বলি গল্প পাঠাও। আই হ্যাভ বিন লুকিং ফর স্টোরিজ লাইক ফর দ্য লাস্ট 4-5 ইয়ার্স এনি কেস। আমি যে নিজের গল্পগুলো নিজে লিখেছি সে তো আছেই ডেফিনেটলি, বা তার বিয়ন্ড তো গল্পের তো একটা অবভিয়াসলি প্রয়োজন হয়ই, মানে অ্যান্ড উই আর অলওয়েজ লুকিং আউট ফর এক্সাইটিং স্টোরিজ টু টেল। তো সেই জন্য আমি অলরেডি প্রচুর মানুষের সাথে মানে কোলাবোরেট করছি বা করার চেষ্টা করছি। তো এটা তো মানে এটা কোনো ব্যাপারই না যে মানে কাজ করা যাবে না, মানে আই এম ভেরি কিন টু ওয়ার্ক উইথ নিউ পিপল। এই ইদানিং যে একটা কথা ওঠে যে বাংলায় সেইভাবে রাইটার নেই, তুমি কি এটা ফেস করেছো বা তোমার কীরকম এক্সপিরিয়েন্স? যে তুমি তো এতগুলো ধরো তুমি বলছো যে অনেকগুলো তুমি বাইরে লোকেদের সাথে কথা বলো বা বিষয়ে আলোচনা করো, তো সেটা কীরকম মনে হচ্ছে যে বাংলায় কি সত্যি রাইটারের অভাব, নাকি না এটা অন্য কোনো মানে আছে? না, বাংলায় নয়, তুমি এখন আমাদের দেশেই বলতে পারো একটা কন্টেন্ট ক্রাইসিস তো চলছে। মানে ইফ ইউ সি দ্য সাকসেস রেট অফ ফিল্মস, এটা যদি বলিউডেও দেখো বা যেখানেই দেখো, আমরা একটা ধরো পুষ্পা দেখছি আজকে তেলেগু সিনেমা, আমরা যে 10টা ফিল্ম ফ্লপ সেটা দেখছি না আমরা। তো সেই জন্য একটা দুটো সাকসেস দিয়ে তো উই ক্যানট জাজ দ্য হোল মার্কেট। দের ইজ এ কন্টেন্ট ক্রাইসিস, দের ইজ এ ডার্থ অফ লাইক এক্সাইটিং স্টোরিজ টু টেল। এটা এখন এই মুহূর্তে আছে ডেফিনেটলি। ইট ইজ নট অ্যাবাউট জাস্ট ল্যাক অফ রাইটার্স, ইট ইজ এ ল্যাক অফ অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার ফর ক্রিয়েটিং গুড স্টোরিজ অলসো। তো সেই জন্য সেটা একটা আছেই, এবং আমরা প্রচুর মানুষের সাথে জ্যাম করি এবং দেখি তাদের কীরকম কনসেপ্টস আছে। অনেক কনসেপ্ট খুব এক্সাইটিং হয়ও, বাট সেটা প্রপারলি পরে ডেভেলপ করা হয় না, বা অনেক কনসেপ্ট অতটা আপ টু দ্য মার্ক হয়ও না, সেটাও অনেক সময় হয়। তো সেই জন্য ইট ইজ এ সিচুয়েশন যেটা মানে খালি বাংলাকে দোষ দিয়ে লাভ নেই, এটা সব জায়গাতে এখন এই মুহূর্তে আছে। এবং আমরা সবাই এনি ফিল্ম মেকার আউট দেয়ার বা এনি প্রোডাকশন হাউস আউট দেয়ার, দে আর অল লুকিং ফর
এক্সাইটিং কন্টেন্ট। এই মুহূর্তে আই থিঙ্ক ইফ ইউ আর এ গুড রাইটার মানে দিস ইজ দ্য গোল্ডেন পিরিয়ড ফর এভরি রাইটার আমি বলতে পারি, কারণ দের ইজ এ লট হ্যাঁ দের ইজ এ লট অফ অপরচুনিটিস এই মুহূর্তে, মানে সবাই মানে হাঁ করে বসে আছে। ইফ ইউ হ্যাভ এ রিয়েলি কিক অ্যাস স্টোরি টু টেল মানে দের ইজ ইউ ক্যান গো প্লেসেস এই মুহূর্তে। পশ্চিমবঙ্গের কথাই বলছি, পশ্চিমবঙ্গে একটু ধরো ক্লাস 10-11 পর একটু ইংলিশের প্রতি একটা ঝোঁক থাকে পড়াশোনার ক্ষেত্রে, ফলে একটা কোথাও প্রবলেম হয় নিজের কালচারের প্রতি বা কিছু একটা? না, নিজের কালচার খাই না, গল্পের তো ওরকম করে এখন আফটার গ্লোবালাইজেশন তো ওরকম করে আলাদা করে ইউ কান্ট রিজিয়নালি মানে মার্জিনালাইজের স্টোরি, ওরকম করে গল্পের সাথে ল্যাঙ্গুয়েজের আমার মনে হয় কোনো সম্পর্ক নেই, ডায়লগস হতে পারে কিন্তু গল্প লেভেলে হওয়া উচিত নয় সেটা অসুবিধাটা নয়। অসুবিধাটা হচ্ছে যে তুমি ইউ ক্যান্ট কম্পেয়ার টু দ্য ওয়েস্ট, কারণ সেখানে একটা কনসেপ্ট আছে রাইটার্স রুমের, যেটা এখন বোম্বেতেও আস্তে আস্তে ডেভেলপ করা হচ্ছে, যে পিপল আর পেড টু লাইক কাম টু 9 to 5 জবস টু রাইট, যেটা কোনো স্পেস ক্রিয়েট করে দেওয়া হচ্ছে। যেমন মানুষ অফিস যায় ওরকম করে একটা টাইমে তারা আসছে 3-4 জন রাইটার দেয়ার জ্যামিং, তাদের একটা 8 ঘন্টা 9 ঘন্টার একটা ওয়ার্ক শিফট হচ্ছে, তারা বসে এটাই করছে এখানে। তারা পেয়েও মানে তাদেরকে 1 বছর 1.5 বছর সময় দেওয়া হচ্ছে টু ডেভেলপ এ প্রপার স্ক্রিপ্ট। সেই সময়টা সেই যত্নটা আমাদের পক্ষে বাংলায় অ্যাফোর্ড করা খুবই চ্যালেঞ্জিং এই মুহূর্তে। তো সেই ইনফ্রাস্ট্রাকচারটা ওখানে আছে, যেটা আমাদের এখানে নেই। ওখানে তাগরও যে খুব ভালো স্ক্রিপ্ট লেখা হচ্ছে শক্ত নয়, দের ইজ এ কন্টেন্ট ক্রাঞ্চ ওখানেও, কিন্তু মানে ওখানে ইফ ইউ সি হলিউড তুমি যদি বলো, হলিউডের লাস্ট বড় বড় হিট ছবি সবই হচ্ছে ফ্র্যাঞ্চাইজ ফিল্মস, মার্ভেল ট্রাভেলের ছবি। তার বিয়ন্ড স্ট্যান্ডালোন হলিউড ফিল্ম যেটা আমরা ভাবতাম হলিউডের ছবি আসছে, ওরকম কটা ছবি হিট হয়েছে। দে হ্যাভ বিন হিউজ ডিজাস্টার্স ইন দ্য রিসেন্ট পাস্ট ধরে নাও, অ্যাপার্ট ফ্রম এ ফিউ হরর ফিল্মস অর এ ফিউ এরকম ইউনিভার্স সেট ফিল্মস যেগুলো মার্ভেল বা ডিসি করে থাকে, তার বিয়ন্ড কোথায় সুপার হিরো ফিল্ম ইজ দ্য প্রমিনেন্ট জনরা এই মুহূর্তে, যেগুলো একটা 100 বছর 80 বছরের সব হিট হয়ে যাচ্ছে ক্যারেক্টারগুলোর। একটা ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান তুমি যাই বলবে, তো একটা এক্সিস্টিং বিশাল লয়াল ফ্যান বেস আছে। বিয়ন্ড দ্যাট ফর এ নিউ কাইন্ড অফ কন্টেন্ট ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং এই মুহূর্তে। ইভেন ইন হলিউড অতটা ওরা খরচা করে অত রকমভাবে সাপোর্ট দিয়েও কিন্তু ওরাও এই সেম প্রবলেমে ভুগছে। তো সেখানে ইট ইজ এ গ্লোবাল প্রবলেম এই মুহূর্তে। কেন হবে না সেটা, মানে সিনেমার তো এত বছর হয়ে গেছে, মানে আমরা কয়েক বছর আগে মানে সে আমরা 100 years অফ ইন্ডিয়ান সিনেমা সেলিব্রেট করে ফেলেছি, তো স্টোরি টেলিং ফর্ম্যাটটা তো পূর্ণ হয়ে গেছে। সেখানে এখন ক্রিয়েটিং নিউ স্টোরিজ ইজ এ ভেরি চ্যালেঞ্জিং থিং টু ডু। প্লাস এখন অডিয়েন্সের উইথ ইচ পাসিং ডে অ্যাটেনশন স্প্যান কমছে, মানে আমি নিজেই আই এম এ রিল অ্যাডিক্ট, তো সেখানে এখন একটা 2 ঘন্টার পর ঘন্টা বেরিয়ে যাচ্ছে এক্স্যাক্টলি। তো আমি এখন একটা 2 ঘন্টার কন্টেন্ট যেটা আমাকে খুব ইন্টেলেকচুয়ালি ইনভেস্ট করতে হবে, তার থেকে আই উইল ওয়াচ এ ফিউ রিলস ফর 2 hours না, এটা তো একটা বিশাল ক্রাইসিস তো অবভিয়াসলি এখানেই হয়ে যাচ্ছে তোমার। সেকেন্ড হচ্ছে আরও হচ্ছে প্রবলেম সিরিজে, যারা লম্বা সিরিজ তো দেখতে ইচ্ছেই করবে না, মানে ইটস এ 4 or 5 hour সিরিজ আমরা আরও চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। অ্যামাজনে যেগুলো রিলিজ করছে মানে 5-6 ঘন্টা কি, এক্স্যাক্টলি, তো ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং। তো সেই জন্য এখন ওইটা ফাইটটা ইজ এগেন্স্ট টাইম বেসিক্যালি, ইউ হ্যাভ টু ক্রিয়েট এক্সাইটিং কন্টেন্ট যেটা লোককে বাধ্য করবে ফোনটা নামিয়ে রেখে দেখতে, সেটা হলে হোক কি বাড়িতে হোক। অরিত্রদা এসছে, অরিত্রদার সাথে একটু পরে কথা বলছি। আমি অভিরূপের সাথেই দাঁড়াবো। আগে যেটা হলো যে একটা কিছু অ্যাভারেজ হলেও হয়তো লোকে দেখে নিতে চলে যেত, বিকজ দের ইজ এ লয়াল অডিয়েন্স। এখন সেই লয়াল অডিয়েন্সটা নেই, এখন ইউ হ্যাভ টু আর্ন দেয়ার অ্যাটেনশন অর লয়ালটি। একটা জিনিস দেখেছি তোমার ছবি তো অনেক বছর ধরে দেখছি, আমি যেটা দেখেছি যে তুমি গল্প বলার থেকে গল্প বলার যে আঙ্গিকটা, তোমার যে গল্প বলার ভঙ্গিমা, সেটাতে কি তুমি বেশি জোর দাও? টেলিং এর উপর বেশি ফোকাস করি। অরিত্রদার ব্যাপারটাকে না অত ভেবে দেখো করিনি, অতটা প্ল্যান করে করিনি টু বি ভেরি অনেস্ট। তো আমার মনে হয় গল্পগুলো এক্সাইটিং হলে তারপরে দ্য মোর ইম্পর্টেন্ট থিং ইজ দ্য ক্যারেক্টার্স, বিকজ পিপল ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ক্যারেক্টার্স। মানে আমরা যে কোনো ইফ দ্য ক্যারেক্টার ওয়ার্কস না, তাহলে দ্য ফিল্ম উইল বাই ডিফল্ট তোমার একটা তৈরি হয়ে যাবে কানেকশন, তো সেইভাবেই ক্রিয়েট করো, অমনি করে আলাদা করে প্ল্যান করে কিছু করার নেই। আর পাগল প্রেমী কিছু আপডেট আছে মানে ওটা কি আছে না গেছে, মানে এরম বলা উচিত না? ওটা তো দেখো, ওটা তো দ্য প্রোডাকশন হাউস উইল টেক এ call and like I think they're the best people to speak about it. When the time comes, definitely it will come out. লাস্ট প্রশ্ন, সেটা জানি না তুমি উত্তর দেবে কিনা, সেটা হচ্ছে অনেকে ওয়েট করছে যে তোমার জিতের সাথে একটা কাজ আসার প্ল্যান আছে, অনেকেই শুনছি, তো এটা কি কোনো হতে পারে আগামী 4-5 বছরে? হ্যাঁ ডেফিনেটলি, দেখা যাক কী হয়, চেষ্টা তো করছি আমরা, বাট ওয়ান্স ইট হ্যাজ টু বি দ্য রাইট সাবজেক্ট। যেমন বিক্রমেরটাও যেমন বললে, বা এই রচিতার সাথে অনেক বছর ধরে চেষ্টা করছিলাম কাজ করার, মানে লাইক উই বোথ আর ইন্টারেস্টেড টু ওয়ার্ক টুগেদার, কিন্তু দ্য রাইট সাবজেক্ট ওয়াজন্ট কামিং অ্যালং। তো সেম উইথ জিদ্দা, যে উই বোথ ওয়ান্ট টু ওয়ার্ক টুগেদার হোপফুলি, বাট দ্য রাইট সাবজেক্ট ইজ টু কাম দ্যাট এক্সাইটস হিম অলসো। হি ইজ সাচ এ বিগ সুপারস্টার, তো হি অলসো নিডস সামথিং দ্যাট রিয়েলি জাস্টিফাইজ হিজ প্রেজেন্স। আর আমিও চাইবো ওকে অনুভাবেই, মানে আমার একটা স্ক্রিপ্ট জিতে যেটা সত্যি ওনার জন্য এক্সাইটিং হয়, অডিয়েন্সের জন্য হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অরিত্রদা বলো, তোমার বিয়ে হয়ে গেছে, যদি অরিত্রদা আমাকে ডাকেনি, অরিত্রদাকে আমি উইশ করেছি, তো কিছু পাল্টালো লাইক লাইফ সামথিং আফটার বিয়ে? না না না, এখানে কিছু পাল্টায়নি। এই ছবিটা নিয়ে বলো যে অভিরূপদার সাথে কীভাবে, অভিরূপদার সাথে তো তোমার একটা আলাদা বন্ধুত্ব ছিল, অভিরূপদা বলছিল যে অনেক দিন ধরে অরিত্রর সাথে রিভিউ ইন্টারভিউ সত্যি একটা আলাপ ছিল, তো সেইখান থেকেই কি বিষয়টা দাঁড়ালো? না না, অভিরূপদার সাথে অ্যাকচুয়ালি আমার মানে মানে এমনি কাজের সূত্রের বাইরেও এমনি প্রচুর গল্প হতে থাকে, বিকজ হি ইজ অলসো ভেরি মানে বিগ মুভি বাফ, প্রচুর কন্টেন্ট কনজিউম করে আর কি, ওয়েব সিরিজ থেকে, সিনেমা থেকে।
তারপরে ধরো জাপানিজ অ্যানিমে ইত্যাদি প্রচুর দেখে। তো সেই সূত্রে আর কি, যে ধরো কাজের কথা যখন নাও বলছি এমনি, বা হি অলসো লাভস ফুড, দেখি আমাদেরকে বুঝতে পারো। সো কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, কিছু এক্সপ্লোর করা, অবিরুদ্ধ বললাম আমি ওটা খেয়েছি, তুমি খেয়ে দেখো, আমিও বললাম যে ওইখানে গেছিলাম ওই রেস্টুরেন্টে। তো এই ধরনের কথাবার্তা হতেই থাকতো। আমার অবিরুদ্ধের সাথে আলাপ হয়েছে 2019 সালে, যখন রহস্য রোমাঞ্চ সিরিজ ফার্স্ট এসেছিল, তখন আমরা একটা ইন্টারভিউ করেছিলাম, সেই থেকে আলাপ হয়েছিল। তার পরবর্তীতে এটা ইন্টারভিউ তো টাইম টু টাইম হয়েছে, হয়েছে, বাট এই ধরনের কথাবার্তা রেগুলারলি হতো। তো হতে হতে সো আই ওয়াজ অলসো এক্সাইটেড টু ওয়ার্ক উইথ হিম, আমারও তো ইন্টারেস্ট আছে এতে। তো তারপরে যখন আমি লেখালেখি শুরু করছি, মানে এই যে আমাকে তুমি ফিল্মে দেখতে পাচ্ছ এবছর থেকে, মানে স্ক্রিপ্ট রাইটিং, এটা তো ইটসেলফ স্টার্ট হয়েছে 2022 ডিসেম্বর থেকে। অ্যাকচুয়ালি অভিরূপদার সাথে আমার তার আগে থেকেও, মানে 2020-21 সাল থেকে মানে আমরা জ্যাম করতাম বিভিন্ন আইডিয়াস দিয়ে। আমি একটা গল্প পাঠালাম, ওর পছন্দ হলো না, অ্যান্ড হি ইজ ভেরি চুজি অ্যাবাউট সাবজেক্টস, ঠিক আছে, মানে খুব পার্টিকুলার যে আমি এইটাই চাই, এটাই করতে হবে। ডিরেক্টর হিসেবে খুব ভিশনটা ক্লিয়ার, এবং দেখবেন ওর ওই জন্য কাজের মধ্যে একটা সিগনেচার আছে, মানে ওর দেখে বোঝা যায় যে এটা ওরই কাজ, ঠিক আছে, তো সিগনেচারটা আছে। সো হি ইজ ভেরি পার্টিকুলার। তো নানান রকমের গল্প জ্যাম করতে 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 অনেক এরকম গল্প আছে আমরা অনেকটা ডেভেলপ করেছি, কিন্তু তারপরে হয়নি। এরকম করতে করতে তো ফাইনালি একটা অভিরুদ্ধ আরও আনন্দতে কয়েকটা শর্ট ফিল্ম করেছিল, সেখানে আমি ছিলাম আর কি, মানে ইনভলভ ছিলাম স্ক্রিপ্ট সুপারভাইজার কাইন্ড অফ হিসাবে। তার পরবর্তীতে আরও একটা কাজ আছে, যেটা ক্যামেলিয়ার যে ওটিটিটা অ্যানাউন্স হলো ফ্রাইডে, ওতে একটা ওঝা বলে কাজ আসছে, অ্যানাউন্স হয়েছে, ওটাও মানে সৌরভ দাসের হয়েছে, তো ওটাও আমি করেছি আর কি। স্টোরিটা আমি দেখছিলাম, সার্চ করছিলাম, যে ইন্টারনেটে খুব একটা অ্যাভেলেবেল নেই, মানে ট্রু স্টোরি, মানে যতটুকু ডিটেলস ছিল আমি সার্চ করলাম, পেলাম না। মানে এটা পুলিশ কেস ফাইলের সব ইনফরমেশন তো যায় না, এবং এটা যে শ্রেণীর মানুষের মার্ডার নিয়ে হয়তো মিডিয়া সেটাকে রিপোর্ট করতে যায় না, সেটারও একটা অ্যাঙ্গেল রয়েছে, যে এই সমাজে এই যে সেক্স ওয়ার্কারদেরকে তো লুক ডাউন অপন করা হয়, কিন্তু তারাও তো মানুষ, তাদেরও তো বাঁচার অধিকার আছে, তো তাদেরও তো জাস্টিসেরও অধিকার আছে, তো সেটা তো দেওয়া হয় না তাদেরকে। আজকে একটা যদি ওরকম জায়গাতে এই কেসের মধ্যেই আছে, আমি ছোটো একটা ঘটনা বলছি, যে যদি কেউ ওই জায়গার মারা যায়, কেউ রিপোর্ট করতে চায় না। তাই জন্য তুমি বলছো না কেন অ্যাভেলেবেল নেই, এই কারণেই অ্যাভেলেবেল নেই, কারণ রিপোর্ট করতে চাই। এটা আমাদের সিনেমার মধ্যে আছে অ্যাকচুয়ালি, যে জার্নালিস্টরা রিপোর্ট করতে চাইছে না ব্যাপারটাকে। কিন্তু আজকে যদি রাস্তায় একটা এমনি মার্ডার হয়, পলিটিক্যাল মার্ডার হয়, বা কোনো সেলিব্রিটির কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এটা রিপোর্ট করবে, কিন্তু অধিকার তো প্রত্যেকেরই আছে জাস্টিসে। তো এখানে কিছু পুলিশ অফিসার মিলে যারা ওই এটার বাইরে গিয়ে, যে না আমাদেরকে এদেরকেও জাস্টিস দিতে হবে, সেইটার জন্য কতটা এক্সটেন্ড অবধি তারা গেছিলো, এবং মানে সেটা তুমি আনইম্যাজিনেবল। তো সেই জার্নিটাকে আমরা ধরার চেষ্টা করেছি ইন আ ভেরি ভেরি এন্টারটেনিং ওয়ে। তার মধ্যে মানে ইটস এ ভেরি ভেরি কমার্শিয়াল ফিল্ম, ঠিক আছে, প্রচণ্ড কমার্শিয়াল। তুমি তো একবার একটা কথা বলো যে তুমি খুব একটা প্যালেটে বিশ্বাস করো না, তুমি কমার্শিয়াল আমি জানি না, তো এই প্রথম তুমি বললে যে এটা একটা কমার্শিয়াল যেরকম তোমরা বলো না, মানে ব্র্যাকেটে দাও, যে সেইটার অনুযায়ী আর কি বলছি আর কি, যার মধ্যে অ্যাকশন আছে, কমেডি আছে, রোম্যান্স আছে, গান আছে, আইটেম নাম্বার আছে, ঠিক আছে, তারপরে মার্ডার মিস্ট্রি অ্যাঙ্গেল আছে। তারপরে একটা টাইমের পরে এই সিনেমাটা জনরা চেঞ্জ করে অনেকটা ওই ম্যাডম্যাক্সের ছবি, ম্যাডম্যাক্স দেখেছো? ম্যাডম্যাক্স এই ধরনের জোনের মধ্যে চলে যায়, ঠিক আছে, চেজ ফিল্মের মতো হয়ে যায়। সো ইটস এ কম্বিনেশন অফ লট অফ থিংস। সো তোমরা দেখলে খুব মজা পাবে। মানে আমরা স্ক্রিপ্টের উপর প্রচণ্ড খেটেছি, তাই জন্য দেখবে এটা অ্যাকচুয়ালি ছবিটার মধ্যে 3টে রাইটার্স কাজ করেছে, আমি, অভিরূপ দা আর সৌমিত দা ডায়লগ করেছে। তো আমি আর অভিরূপ দা এটার যে স্ক্রিন প্লেটা, মানে আমরা বহুদিন ধরে, প্রথমে আমি একটা লিখেছি, ওকে পাঠিয়েছি বম্বেতে, ও আবার কিছু চেঞ্জেস করে পাঠিয়েছে, এরকম হতে থেকেছে। তারপরে আমরা মানে এখানে এসেও প্রচুর বার জ্যাম করে করে চেঞ্জেস করতে করতে ড্রাফটস বানাতে করেছি। তুমি একটা জিনিস বললে জাস্টিসের কথা, তো এইটা এখন যে এনভায়রনমেন্টটা যেহেতু জাস্টিস একটা চলছে, তো সেইটার ওপর কি মানে তোমাদের এটা মনে হলো যে এরকম একটা গল্প বলা উচিত? বা না, এই গল্পটা আমাদের কাছে এসেছিল, ঠিক আছে, মানে যে যারা আর কি কেসটা অ্যাকচুয়ালি সলভ করেছিলেন, তা সেই পুলিশরা ইনভলভ আছে এখানেই আছে, কারণ অনেক পুলিশ ইনভলভ আছে অ্যাকচুয়ালি এই প্রোডাকশনে। তো তারা মানে তুমি দেখবে ওই যে আর্টিকেলটা বেরিয়েছিল, ওখানে লেখা ছিল যে ওনারা এই ছবির মধ্যে ওনারা গল্পটা দিয়েছেন, মানে স্টোরি ওয়াজ গিভেন বাই দেম, বিকজ এটা তাদেরই সলভ করা কেস। তো তারা আমাদেরকে অ্যাপ্রোচ করেছিলেন যে এই গল্পটা আমরা বলতে চাই। তারা অভিরূপদার কাজ দেখেছিলেন, ব্যাদ ভালো লেগেছিল, যে একটা কপ স্টোরি যদি কেউ বলতে পারে, অভিরূপ ঘোষ ভালো বলতে পারে এন্টারটেনিং ওয়েতে, তো ওরা অ্যাপ্রোচ করেছিল। তারপরে অভিরূপদা আমাকে গল্পটা দেয়, তারপর থেকে আমরা কাজ করতে শুরু করি, যে এখানে আর কী করা যেতে পারে, কতটা ফিকশনালাইজ করা যেতে পারে, কীভাবে স্টাইলাইজেশন আনা যেতে পারে, কীভাবে জিনিসটাকে আরও এন্টারটেনিং বানানো যেতে পারে, সেটাই। একটা জিনিস আমি দেখেছি যে অভিরূপদার ছবির মধ্যে একটা কোথাও পশ্চিমী ছবির একটা প্রভাব রয়েছে, মানে সেটা কি তুমি কিভাবে দেখো, তুমি যখন সেটা কাজ করেছে বলো? পশ্চিমী ছবির প্রভাব বলতে মানে কিরকম বলছো? মানে আমি তো তার যে স্টাইলাইজেশন বলো বা তার যে আমি তো সে বলতে পারি যে ওই যে ব্যাদ বলে যে কাজটা, ওটার মধ্যে তো মেমোরিজ অফ মার্ডারেরও স্টাইলাইজেশন রয়েছে, আবার বাঙালিয়ানাও কিন্তু রয়েছে, মানে একটা মিক্সচার। তো এটা তো হচ্ছে যে তুমি যেরকমভাবে বেড়ে উঠেছো, তুমি যা যা দেখেছো, যা যা কনজিউম করেছো, সেগুলো সবই রিফ্লেকশন আসবে। আমি যখন কাজ করি, আমি যখন দাবাড়ু বানাচ্ছি, ঠিক আছে,
দাবারও তো একটা উইন্ডোজের মতো প্রোডাকশন থেকে আসছে, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা মাসিভ ব্যাপার আছে। তুমি দেখেছো ছবিটা? তো একটা স্টাইলাইজেশন কিন্তু তার মধ্যেও রাখার চেষ্টা করা আছে, কারণ আমি এরকম লার্জার দ্যান লাইফ ছবি দেখে বড় হয়েছে। তো আমরা যা যা দেখেছি, যা যা কনজিউম করেছি, যা যা পড়েছি, সবেরই রিফ্লেকশন আমাদের কাজের মধ্যে আসবে। সেলিম জাভেদের একটা ডকুমেন্টারি দেখছিলাম যে ওরা বলছিল যে আমরা যেটা সেটাই কিন্তু আমরা রিফ্লেক্ট করেছি। তাই জন্য দেখবে ওই যে মানে আমি বলছি উইন্ডোজের কোন ছবিতে তুমি দেখতে পাও যে একটা বাচ্চা ছেলে এরকম ইন্টারভেলের আগে হাঁটতে হাঁটতে এরকম পায়ে করে এরকম করছে, কোন ছবিতে দেখেছো বলো তুমি আমাকে? আমি তো এরকম ভাবে আমরা না বাচ্চাদের ছবিতে দেখেছো, কিন্তু আমরা বাচ্চাটাকে হিরোর মতো করেই ট্রিট করেছি ইন্টারভেলের আগের পোর্শনটাতে। তারপরে সে ইন্টারভেলের পরবর্তীতে তার প্রেমের ট্র্যাক চলছে ইত্যাদি চলছে, তো ওটা কিন্তু একদম পুরো মানে একটা প্রপার হিরোকে যেভাবে ট্রিট করবো আমরা বাচ্চাটাকে ওইভাবে ট্রিট করছি। এই যে শ্রীমান ভার্সেস শ্রীমতী তুমি দেখলে বুঝতে পারবে, এই যে লোকে বলছে না যে বুড়োদের গল্প, এই গল্প তুমি ছবিটা দেখলে বুঝতে পারবে যে অঞ্জনদার ওখানে কি প্রেজেন্টেশন আছে। মিঠুনদাকে নিয়ে অনেকে নেগেটিভিটি করছে যে মিঠুনদা খুবই, তারা আমি জানি না কারা নেগেটিভিটি করছে, তারা আমি তো কাজ করেছি দুটো ওয়ান ছবি। টেক অ্যাক্টর, খুব একটা প্রমোশনে ইয়ে করে না, এই করে না, তাই করে না, blah blah। দেখো প্রমোশন উনি কোনোদিনই করেন না, সেটা আজকে না চিরকাল। আর ওয়ান টেক একটা যদি ওয়ান টেকে তিনি ঠিকঠাক দিতে পারেন, তাহলে উনি কেন মাল্টিপল টেক দেবেন? সেকেন্ড কথা, অনেক সময় রিটেক যেটা হয় সেটা হচ্ছে মানে টেকনিক্যাল ফ্লয়ের জন্য হতে পারে। তো উনি তো টেকনিক্যাল ফ্লতে যখনই কোনো প্রবলেম হয়েছে উনি আবার টেক দিয়েছেন, মাল্টিপল টেক দিয়েছেন। আমাদের ছবিতে তুমি তো শাস্ত্রী দেখেছো কি? তো শাস্ত্রীতে তো প্রচুর শর্ট টেকিং আছে, তো উনি যদি না দিতেন তাহলে আমরা কেটেছি কি করে একটা শর্টকে এতবারই দিই। রনিদা একটা আমাকে বলছিল যে একটা মিষ্টি খাওয়ার দৃশ্য রয়েছে, সেটা প্রায় অনেকবার সেটা শর্টটা দিতে হয়েছে এবং তারপর নাকি তিনি অসুস্থ তো যারা কাজ করেছে ওনার সাথে তারা বলছে যে উনি কিছু করেন না, ঠিক আছে? তুমি সিনেমাটা দেখে বুঝতে পারছো প্রচুর শর্ট লাগানো আছে, কারণ আমি ব্যাক টু ব্যাক দুটো ছবিতে কাজ করি। তুমি শ্রীমান শ্রীমতী তো দেখে নিও যে ওই বলা হচ্ছে তো যে মাল্টিপল টেক্স দেন না, তাহলে এতগুলো শর্ট তো নিতে হয়েছে ওনাকে নিয়ে। তো এই যে সেটা তাহলে আমরা পেলাম কী করে? হ্যাঁ, তো সেটা যদি হয় তো তাহলে হচ্ছে কি এই বাইরে থেকে ব্লাইন্ড আর্টিকেল লিখে দেওয়া দুটো, এরম করেন ওরম করেন সেই করে। এবার দেখো একটা লোকের তোমাকে বয়সেরও খেয়াল রাখতে হবে। বয়স হয়েছে, একটা মানুষ অসুস্থ, একটা লোকের হাত ভেঙে গেছে, ঠিক আছে? তার আগে তোমরা দেখলে একটা কাইন্ড অফ মানে হসপিটালাইজড হলেন উনি, তো সেই বয়সের এটা তো মাথায় রাখতে হবে তোমাকে। একটা লোক মানে তুমি একটা মিঠুন চক্রবর্তী 30 বছর বয়সে যেরকম ছিল আর আজকে তার 70 বছরের বেশি, তো সে একই রকম থাকবে? এটা কি করে এক্সপেক্ট করো বলো তো? এটা অদ্ভুত ব্যাপার একটা। আমি এক্সপেক্ট করি না। তো এই ব্লাইন্ড আর্টিকেলগুলো লিখছে কারা? তারা কাজ করেছে কি ওনার সাথে? তাহলে আচ্ছা, একটা প্রশ্ন, অপ্রিয় প্রশ্ন, জানি না তুমি এটা কীভাবে নেবে, সেটা হচ্ছে তোমার যে ছবিগুলো সেইভাবে খুব একটা বক্স অফিস সাফল্য পায়নি, ফলে তোমার যে আগামী ছবিগুলোতে সেটা কি কোথাও প্রতিবন্ধকতা হচ্ছে, বা যে এই তো ফ্লপ রাইটার বা এরকম সামথিং যেগুলো ইন্ডাস্ট্রিতে কথা হয় বেসিক্যালি, কারণ তোমার ছবি সেইভাবে খুব সাফল্য পায়নি। কথা হচ্ছে দেখো, এবার তুমি আমাকে বলো যে কোন রাইটারের সাফল্য পেয়েছে। যারা কাজ করছে অ্যাক্টিভলি তাদের মধ্যে কজনের সাফল্য পেয়েছে? সাফল্য কতজন পেয়েছে? একটা সিনেমার সাফল্য খালি স্ক্রিপ্টের ওপর ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে কি? খালি কি স্ক্রিপ্টের ওপর? অনেক কিছুর উপর সিঙ্গাম সাকসেসফুল হয়েছে স্ক্রিপ্টের উপর, হয়েছে কি? হয়নি তো। স্ক্রিপ্ট খুব ভালো, অভিনেতা ঝোলাচ্ছে, সেটাও তো হতে পারে। এবার সব কিছু ভালো, মার্কেটিং ডিস্ট্রিবিউশনের তো ব্যাপার আছে। তুমি দেখবে অনেক ভালো ছবি, ধরো লাপাতা লেডিস, খুব ভালো ছবি, হলে কত কামিয়েছে? আমাদের পেরেছে 100 কোটি, 50 কোটি, 60 কোটি, পারেনি তো। কেন? কি উত্তর আছে? ছবি খারাপ? তো কোয়ালিটি তো আমরা ওখানে মেনটেন করতে পারবো স্ক্রিপ্ট লেভেলে, কিন্তু তার পরবর্তীতে হলে যাওয়ার আরও 10টা ফ্যাক্টর থাকে, সেই 10টা ফ্যাক্টর তো আমাদের হাতে নয়, ঠিক আছে? আমি প্রথম কথা নিজে কম কাজই করি, প্রথম দিন থেকে আমি চুজি ইন দ্য সেন্স আমি খুব কমই কাজ করি, মানে কম কাজ করেছি, নাহলে এই স্প্যানের মধ্যে 2 বছরের মধ্যে অন্য লোকে অনেক বেশি কাজ করেছে, আমি খুব কম কাজ করেছি। খুব পার্টিকুলার কিছু মানুষের সাথেই কাজ করছো, লাইক আমি অভিরূপদের সাথে একটা কাজ আমার হলো, এটা আমার 4র্থ কাজ। তার আগে আমি 3টে কাজ করেছি, আর কয়েকটা কাজের কথাবার্তা চলছে। আমি ভাই বুঝে সুঝে কাজ করি, আমার যেটা ভালো লাগে, ইন্টারেস্ট লাগে, ঠিক আছে? আর আমি ওরকম তো নয় যে ফুল টাইম রাইটার প্রচুর কাজ করছি, আমাকে মানে এই কাজটা দেখি আরও 4টে কাজ তুলতে হবে, তো আই এম নট বদার্ড অ্যাবাউট দ্যাট। আমার হচ্ছে যে যতগুলো লোকের গেছে দেখতে, আবারও যতজন দেখেছে পজিটিভ ফিডব্যাক দিয়েছে, শাস্ত্রী যতজন দেখেছে পজিটিভ ফিডব্যাক দিয়েছে। বক্স অফিস ইজ নট ইন মাই কন্ট্রোল, কোনোটাতে হয়তো বিশাল ব্লকবাস্টারও হয়ে যেতে পারে, উই ডোন্ট নো, মানে সেটা দেখা যাক কী হয়। কিন্তু ওই যে তুমি যে বলছো পালসটা বোঝা, সেই পালসটা ওয়ার্ক করছে কিনা সেটা তো আমি নন্দনে দাঁড়িয়ে দেখছি যে 1000 লোক রিয়াক্ট করছে। নন্দনের অডিয়েন্স তো আলাদা, নন্দনে আমি তো সাউথ সিটিতেও দেখছি, আমি তো নবীনাতে, আমাদের তো ভিডিও আছে পেজে, যে নবীনাতে গেছি, নবীনার অডিয়েন্সও তো সেমভাবে রিয়াক্ট করছে। দাবারুর ক্ষেত্রে বলছি আমি, যখন গেছি আমরা বা আমরা যখন হাইল্যান্ড পার্কে গেছি দেখেছি আমরা শাস্ত্রীর সময়, মিনারে গেছি সেখানেও দেখেছি আমরা সোনালিতে দেখেছি, আমি তো পোস্টও করেছি কন্টিনিউয়াসলি, তো সেখানেও লোকে এনজয় করছে, তার মানে লোকে এনজয় করেছে কোথাও। এবার যদি ডিস্ট্রিবিউশনের প্রবলেম থাকে, যদি নাম্বার অফ শোজ কম থাকে, এটা রাইটার কি করতে পারে? আমার কি সেই পাওয়ার আছে? লোকে ভাবছে যে আমি কি মানে প্রোডাকশন হাউসের মাথায় বসে সব কিছু আমি কন্ট্রোল করছি? প্রতিটা জিনিসের তো একটা জার্নি থাকে। তুমি যখন ইউটিউবে প্রথম ভিডিওটা দিয়েছিলে সেটা তোমার 10টা ভিউ পড়বে, পরেরটাতে বাড়বে,
তারপরে তোমার কনসিস্টেন্সি রাখতে হবে, তারপরে তো ধীরে ধীরে গ্রো করবে। তোমারও তো অডিয়েন্সের সাথে কানেকশনটা তৈরি হতে তো সময় লাগবে, আমাদের প্রত্যেকেরই লেগেছে। তাহলে আরে তো, আর এই যে তুমি সালিম জাভেদের কথা বলছো, সালিম জাভেদ কিন্তু অনেক পরে হিট দিয়েছে, জাঞ্জির থেকে ওরা নাম করেছে, তার আগেও কিন্তু ওদের অনেক ছবি আছে, সেখানে কিন্তু ওদের অ্যাডিশনাল জায়গাতে নাম থাকতো। ইভেন একটা জায়গায় আমি দেখছিলাম যে ওদের নাকি পোস্টারে নাম দেয়নি, তারপর সারা শহর সেটা জাঞ্জিরে, ঠিক আছে? তো এরকম বহু লোকেরই হয়েছে। বা আমি তোমাকে বলছি অনুভব সিন একটা টাইম অব্দি অন্যরকম ছবি করতো, বা হংকংয়ের ডিরেক্টর যে জন উু, তার প্রথম দিকে সব বাজে ছবি, তারপর থেকে সে ভালো করেছে। তো মানে ওই যে হিট যদি বলো, পার্টিকুলারলি হিট দেওয়াটা একটা মানে টাইমেরও ব্যাপার আছে, কপালেরও ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, অনেকগুলো মানে কম্বিনেশন ঠিকঠাক হলে তখন হয়। অনেক ধন্যবাদ। তো আজকে এরকম আড্ডা আলোচনা করে কেমন লাগলো? ভালো লাগলো। অ্যান্ড সৌম্য সবসময় একটু খোঁচা মারা প্রশ্ন করে, কিন্তু কনভারসেশনটা সবসময় ভালো হয়, এটাই। হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, সৌম্য খুব ভালো ইন্টারভিউস নেয়, তবে তুমি রিভিউও করো, মানে রিভিউ করা স্টার্ট করো আর কি, এটাই বলবো। রিভিউটা কমিয়েছি, রিভিউ তো অডিয়েন্স পাচ্ছি না, দেখতে পাচ্ছি। আরে না না, করতে থাকো না, পাবে।